সকাল থেকে মনটা অনেক খারাপ। তারপরও অনেক দিন ধরে বাজার নাই, বাজারে তো যাইতেই হইবে। ছোট ছেলেটারে বললাম তুমি আমার সাথে চলো, আজকে দেখি বাজারে যাই কি পাওয়া যায়। বাজারে একেবারেই শেষ, এখন যাই একটু পরে যাই, এরকম করতে করতে একেবারে বেলা শেষ হয়ে গেছে। ছোট ছোট ইলিশ মাছ তারপরও 800-900 টাকা কেজি। এরকম দাম থাকলে কি আমাদের মতো মানুষেরা খাইতে পারে বলেন? কিছুই করার নাই, দাম জিজ্ঞেস করি, তারপরে এখান থেকে ওখানে যাই, ওখান থেকে ওখানে যাই, এরকম করতেছি। শেষ পর্যন্ত আর নিয়েই আসলাম না, কারণ এত পরিমাণে দাম, অথচ ছোট ছোট ইলিশ 900-800 করে কেজি চাইতেছে। মানে এগুলো এমনিতেই তো পছন্দ হয় না, আর যে দাম বলতেছে এতে তো এমনিই পছন্দ হয় না। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর ময়ও আলহামদুলিল্লাহ ভালো আছি। বোম্বাই মরিচ আমার অনেক পছন্দ, তাই ঘুরে ঘুরে বোম্বাই মরিচের কাছে যাই। কিন্তু বাড়িতে গেছি তখন মনে ছিল না, তাহলে অনেকগুলো নিয়ে আসতে পারতাম, আচার বানাইতে পারতাম, বাচ্চারাও খাইতে পারতো, আর আমিও মাঝে মধ্যে যখন মনে চাইতো তখন একটু খাইতে পারতাম। যাই হোক, বাড়ি থেকে আসার পরে বেশি বেশি মনে পড়তেছে, কিন্তু কিছু করার নাই। আবার যখন যাব তখন মনে করে নিয়ে আসবো যদি রিজিকে থাকে। আজকে পেয়ারা নিলাম, ড্রাগন নিলাম, তারপরে আমরা নিলাম, আরও অনেক কিছুই নিলাম বাচ্চাদের জন্য। সাথে বাজার তো করলামই, টুকটাক বাজার করলাম। সবজির দাম মোটামুটি এখন কম। 20 টাকায় 1 কেজি ভেন্ডি নিলাম, 20 টাকায় 1 কেজি পটল নিলাম, 20 টাকায় 1 কেজি ধুন্দুল নিলাম, এরকম 20 টাকায় 1 কেজি 1 কেজি করে অনেক কিছুই নিলাম। আর 40 টাকার মরিচ নিলাম, কাঁচা মরিচ। আর রসুন আর মরিচ, কাঁচা মরিচ দিয়ে যদি আচার বানাই সেটাও বাচ্চারা পছন্দ করে। আর পটল একটু বেশি পছন্দ করে, এই জন্য বেশি করে নিলাম, 1 কেজি করে আনলাম। এখনও ফুলকপি আর পাতাকপি পাওয়া যাইতেছে, তবে ফুলকপির চেহারা দেখলে এগুলো এমনি কিনতে মন চায় না, একেবারে পোকায় খাওয়া, আর দেখতে কেমন দেখাইতেছে দেখেন। তারপরও কেউ যদি তার ভালো লাগে তাহলে অবশ্যই কিনতেছে। এই যে আমি আর কিনি নেই, কারণ আমার কাছে দেখতে ভালো লাগতেছে না, এই জন্য আমি আর কিনি নেই। বাজার থেকে আসার সময় ছেলেটা অনেক কথাই বলতেছিল যে মা আজকে কেন তোমার মন খারাপ? ও ছোট মানুষ, ওরে আর কি বলবো বলেন। মাসের শুরুতে এবং শেষে অনেক প্যারা যায়, টাকা পয়সা থেকে শুরু করে যে কোনো কিছুই হোক না কেন। সংসারে যদি 2 জন থাকে তাহলে একজন আরেকজনের সাথে পরামর্শ করে চিন্তা ভাবনা করে একটা জিনিস খরচ করতে পারে, কিংবা একটা জিনিস কিনতে পারে, কিংবা আজকে না হয় কালকে সেই জিনিসটা আনতে পারে। এরকম একটু সময় নিয়ে হইলেও সেই কাজটা করতে পারে। কিন্তু একাই যদি সব কিছু সামলানো যায়, লাগে, চিন্তা করা লাগে, সব কিছু আপনার একার উপরেই যদি ডিপেন্ড করে, তাহলে সেই জিনিসটা কতটা যে কষ্টের, ম্যানেজ করা কিংবা চলা, সব কিছু সামলাইয়া আসলে অনেক কষ্টের। মানুষের জীবনটা আসলে ক্ষুদ্র, ক্ষণস্থায়ী। তারপরও এত কিছু চিন্তা করতে হয়, এত কিছু নিয়ে ভাবতে হয়, কি আর বলবো, কিছুই করার নাই। কারণ মানুষের একটা রাইখা একটার যে দরকার হইবে, একটা চিন্তা থেকে আর একটা চিন্তা যে আসবে, এটাই তো স্বাভাবিক। এখন ভালো থাকবো, একটু পরে যে ভালো থাকবো তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই। এখন বেঁচে আছি, একটু পরে যে বেঁচে থাকবো এরকম কোনো গ্যারান্টি নাই। তারপরও কিন্তু দিন শেষে মানুষের চলতে হয়, ভাবতে হয়, তারপরে জীবন যুদ্ধে আগাইয়ে নিতে হয়, কিছুই করার নাই। আজকের পেয়ারাগুলো 80 টাকা কেজি, তারপরেও একটু নিয়ে আসলাম, আমরা নিয়ে আসলাম, সব কিছুই অল্প অল্প করে নিয়ে আসলাম। বাজারে যখনই যাই বাচ্চাদের কথা চিন্তা করে দেখা যায় বাজার শেষে একটু কিছু টাকা বাঁচাইয়ে ওদের জন্য কিছু না কিছু নিয়ে আসি। আম নিয়ে আসছি আজকে 30 টাকা কেজি। আমটা আনার পরে এত পরিমাণে খাইতে মন চাইতেছে, ছেলেটারে বললাম বাবা একটু মরিচ দিয়া ঝাল ঝাল করে মাখাইয়ে দাও তো। ও সাথে সাথে আমটা কুচাইয়া কাটটা তারপরে মরিচ দিয়ে ঝাল ঝাল করে মাখাই দিল। এত পরিমাণে ভালো লাগছে কি আর বলবো। যখন রৌদ্র থেকে আসা হয় বা বাহির থেকে আসা হয়, অনেক কষ্ট হয়, তখন বাচ্চারা যদি একটা জিনিস বানাই দেয় বা রেডি করে দেয়, তখন যে কি পরিমাণে ভালো লাগা কাজ করে সে ভাষায় আর বোঝানো যায় না, যে কতটা ভালো লাগে। আবার কতক্ষণ পরে বললাম বাবা আমার না কাঁঠাল খাইতে ইচ্ছা করে। বলল মা আমি নিয়ে আসতেছি। সাথে সাথে নিজের মানিব্যাগটা খুইলা 100টা টাকা নিয়ে সে চলে গেল আমার জন্য কাঁঠাল আনার জন্য। আমি তো মনে মনে হাসতেছিলাম যে 100 টাকায় আবার কি কাঁঠাল নিয়ে আসবে।
তো আমার এক পরিচিত মানে ভাই আছে, তার কাছে যাই বলতেছে যে আঙ্কেল আম্মু না বলছে কাঁঠাল নিয়ে যাইতে। সেও সাথে সাথে একটা কাঁঠাল ভাইঙা পরে ওরে 100 টাকা দিয়ে ধরাই দিয়েছে কাঁঠালটা। বাসায় আনার পরে এত সুন্দর গল্লা হয়েছে, আর এত মানে আজা কাঁঠালগুলো আমার খুব পছন্দের। একেবারে লেতলেতা কাঁঠাল তো একেবারেই খাই না আমি, একেবারে আমার মায়ের মতো। আমার মা একটু শৌখিন টাইপের, সব কিছু সে খাইবে না, বাছগোছ করে খাইবে। ইলিশ মাছ, চিংড়ি মাছ, শোল মাছ, হাঁসরা মাছ, পুঁটি মাছ, পাঁচমিশালি মাছ এগুলো তার পছন্দ। তারপরও যদি রান্না করা হয় তার ভালো লাগে তাহলে সে খায়। আমিও একেবারে সেই রকমের, কিন্তু আমার বাচ্চারা একেবারে ভিন্ন রকমের। তাদের যে কোনো কিছুই রান্না করে দেই না কেন তারা পছন্দ করে তারপরে সেই জিনিসটা খায়। আর আমি যখন মনে চায় তখন একটু খাই, আবার মনে না চাইলে একেবারে মোটেও খাই না। আজকে একটা বাজার থেকে একটা লাউ আনছি, 20 টাকা দিয়ে লাউটা। একটু একটু শক্ত, ভাবছিলাম ভাজি খাওয়া যাইবে, কিন্তু তারপরে কাটার পরে মনে হইলো না, চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর ছোলাগুলো একটা আলু দিয়ে তারপরে ভাজি করি, অন্তত 2টা তরকারি হইবে। তো আমার চিন্তা ভাবনা এরকমেরই হয়, কারণ সব সময় তো আর একইভাবে সব কিছু ম্যানেজ করা যায় না। কি আর করবো, কিছুই করার নাই। তো আজকের এই ভাজিটা যে করতেছি, রান্না করার পরে ভাজিটাই বেশি ভালো লাগছে, কিন্তু লাউটা না। লাউটা বেশি করে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ঠিকই, কিন্তু অত বেশি মজাও হয় নাই, ভালোও লাগে নাই। আবার সবচেয়ে মেইন কথা কি জানেন, ধনিয়া পাতা আনতেই ভুলে গেছিলাম সব কিছুর চাপে। আর দেখা যায় কি যে যেদিন ধনিয়া পাতা না আনি সেদিনও কোনো প্যারা নাই, ধনিয়া পাতা ছাড়াই তরকারি নামাইয়ে ফেলাই। কারণ দেখা যায় কি সব কিছুতে যদি মানাইয়ে নিতে পারেন তাহলে আর কোনো প্যারা হয় না। তো আমিও এরকম, যেদিন যে জিনিসটা আমি আনতে পারি না সেই জিনিসটা আমি মনে করি লাগবে না, তো সেইভাবেই রান্না শেষ করে ফেলাই। যাই হোক, এখন অনেকটা অভ্যস্ত হয়েছি। একটা সময় তো দেখা যায় একটা জিনিস না আনলে মন খারাপ হইতো, কিংবা ওইটা নিয়ে আবার ছেলেমেয়েদেরকে সেই জায়গা পাঠাইতাম, প্যারা হইতো। এখন আর সেইগুলো করি না, কারণ কি মনে হয় কি যে আজকে না আনছি তাতে কি কালকে মানে সময় থাকলে নিয়ে আসবো। আর এইভাবে ম্যানেজ করে চলাটাও মানে খুবই সহজ, আর প্যারা নিলেই প্যারা। তো সব কিছু মিলাইয়া আজকে রান্নাটা কমপ্লিট করলাম। বিকেলে টাইম হইলে স্টুডেন্ট পড়তে আসবে, তার পাশে 2টা কাজ আছে মেশিনের, সেইটাও কমপ্লিট করে তারপরে দিয়ে আসতে হইবে। কারণ আজকে 2-3 দিন যাবৎ কাজটা দিয়ে গেছে, কিন্তু করার সময় পাই না। এদিকে পানিতে তো একেবারে ডুবু ডুবু হয়েছে চাইরদিক, কিছুই করার নাই। আমারও অনেক সমস্যা হয়েছে, পানি তো পাশ দিয়ে একেবারে একটু একটু চুবাইয়া আমার বাসায়ও ঢুকছে। এখন কিছুই বলার নাই, কারণ এত বছরে কখনোই আমার বাসায় পানি ওঠে নাই। ওই দিন পানি উঠছে, আমি তো একেবারে নাজেহাল অবস্থা। আল্লাহর অশেষ মেহেরবানি, আমার দরজার সামনে মিস্ত্রিরা কাজে ছিল, তারাও হাতে হাতে আইসা হেল্প করছে, সাহায্য করছে। আমার যে কি পরিমাণে খুশি হয়েছি যে বলার বাইরে, যে একটা মানুষ বা 2টা মানুষ বা 5টা মানুষ যেখানে আপনি ডাইকে নিয়ে এসেও একটা জিনিস করাইতে পারেন না, আর সেখানে তারা নিজে থেকেই আইসা আমাকে হেল্প করছে, এটা আমার পরম পাওয়া। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, আপনি যদি যে কোনো জিনিস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, ঠিকই সে পূরণ করে আজ অথবা কাল। কিন্তু আমরা না অধৈর্য হয়ে যাই, ধৈর্য ধারণ করতেই পারি না। তো আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছে এইটাই। আমি দেখছি অনেক বিপদের মধ্যে, অনেক কষ্টের মধ্যেও একটু ধৈর্য ধারণ করে যদি অপেক্ষা করতে থাকি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত নাজিল করেন এবং সে পাশে থাকেন, সব সময় থাকেন। আপনি যদি যত কিছুই হোক না কেন আল্লাহর উপরে একেবারে আশ্বাস নিয়ে, তারপরে একেবারে ধৈর্য সহকারে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখা আপনি ধৈর্য ধারণ করতে পারেন, তবে সেই সমস্যা অবশ্যই আপনার সমাধান হবে আজ অথবা কাল। তো যে কোনো কিছুতেই হোক না কেন, আমি আগে একটু কিছুতেও অনেক হতাশ হইতাম, আর সবচেয়ে বড় কথা কি জানেন, অধৈর্য হয়ে পড়তাম। এখন আর সেরকম করি না, কষ্ট সহ্য করতে করতে এখন নিজেরই এমনভাবে মানাই নিছি, এখন আর কষ্ট কষ্ট মনে হয় না। এখন আর বড় কোনো জিনিসও আর আঘাত পাই না, বা মনে হয় না যে এটা এইভাবে কেন হইলো, বা এটা কেন আমি পাইলাম না, বা এটা দিয়ে কেন সে আমাকে কথা শোনাইলো।
এরকম আর মনে হয় না। মনে হয় সব সময় কেন যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আগে কেন এইভাবে ধৈর্য ধরতে পারি নাই, কেন এত কষ্ট পাইতাম সব কিছুতে। তো এরকম মনে হয়। যাই হোক, দেরিতে হইলেও একটু হইলেও বুঝতে পারছি। এখন আর কোনো জিনিস নিয়ে হতাশ হই না বা অধৈর্যও হইয়া যাই না। অসুখে বিসুখে সব কিছুতেই হোক না কেন। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন? আপনার মনের বল, মনের সাহস যদি হয়, সেই কষ্ট যদি কষ্ট হয় তাহলে